এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে মার্কস 1 অর্থাৎ 1 নম্বরের বিভিন্ন এক্সাম রিলেটেড কোশ্চেন্স এবং তার আনসারকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের এই নেটওয়ার্কিং চ্যাপ্টার থেকে তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের এমসিকিউ এবং এসএ টাইপ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমাদের পড়বে 1 নম্বরের কোশ্চেন। সেই 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তরকে নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। না, নেটওয়ার্কিং কাকে বলে? এই উত্তরটা দেখে তোমাদের মনে হচ্ছে কিন্তু এটা একটু বড় অ্যান্সার, কিন্তু এটা কিন্তু তোমাদের 1 নম্বরের কোশ্চেন আসতেই পারে। যেমন তোমাদের দেখবে অনুশীলনীতে কিন্তু ফার্স্ট কোশ্চেনটাই আছে কিন্তু নেটওয়ার্কিং কাকে বলে। তাহলে নেটওয়ার্কিং কাকে বলে? না, 2 বা ততোধিক কম্পিউটার যখন কেবল বা বেতার ব্যবস্থার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে তখন কম্পিউটারগুলির সংযুক্তিকরণকে নেটওয়ার্কিং বলে। তারপরের কোশ্চেন আসতে পারে নেটওয়ার্কিংয়ের সুবিধা ও গুরুত্বগুলি কী কী। এই কোশ্চেনটার অ্যান্সারটা বলে দিয়ে আমি আর এক ধরনের কোশ্চেনের কথা বলে দেবো যে কীভাবে কোশ্চেনটা আসতে পারে। এছাড়াও যে নেটওয়ার্কিংয়ের সুবিধা ও গুরুত্বগুলি কী কী, না সম্পদের মিলিত ব্যবহার, তথ্যের সুরক্ষা, তথ্যের সংরক্ষণ, তথ্যের আদান প্রদান, বার্তা বা মেসেজ আদান প্রদান। এই যে সম্পদের মিলিত ব্যবহার, তথ্যের সুরক্ষা, তথ্য সংরক্ষণ, তথ্যের আদান প্রদান, বার্তা বা মেসেজের আদান প্রদান, এই 5টা পয়েন্টকে কিন্তু ভালোভাবে জেনে রাখতে হবে। কেন না, তোমাদের এইভাবেও কোশ্চেনটা আসতে পারে, এমসিকিউতে এইভাবে কোশ্চেনটা আসতে পারে। কীভাবে? অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনটা আসতে পারে যে নেটওয়ার্কিংয়ের সুবিধা বা গুরুত্বগুলি হলো সম্পদের মিলিত ব্যবহার, ফাইল শেয়ারিং, ই কমার্স, সোশ্যাল নেটওয়ার্কিং। ঠিক আছে, তাহলে 4টে পয়েন্ট দিয়ে দিল। এর মধ্যে থেকে এমসিকিউ মানে হচ্ছে মানে হচ্ছে যে অ্যান্সারটা হবে সেটাকে তোমাদের হচ্ছে দাগ দিতে হবে। তাহলে কি কি আমি বললাম? সম্পদের মিলিত ব্যবহার, ফাইল শেয়ারিং, ই কমার্স, সোশ্যাল নেটওয়ার্কিং। তাহলে এর মধ্যে অ্যান্সারটা কি হবে? সম্পদের মিলিত ব্যবহার। তাহলে এইভাবেই এমসিকিউ আসতে পারে যে নেটওয়ার্কিংয়ের সুবিধা ও গুরুত্বগুলি হলো বলে গুরুত্বটি হলো বলে চারটে অপশান দিয়ে দিলে অপশানের মধ্যে থেকে যে অপশানটা ঠিক সেটা তোমাদের লিখতে হবে। তাই জন্য কি করতে হবে? এই 5টা পয়েন্টই কিন্তু মনে রাখতে হবে। আবার 1 নম্বরেরও কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে এই 5টা পয়েন্টই এরমভাবে পরপর করে লিখে দেবে। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনটাও সেমভাবে আসতে পারে যে নেটওয়ার্কিংয়ের প্রয়োগ লেখো। আমি এখানে একেবারে নেটওয়ার্কিংয়ের কী কী প্রয়োগ আছে সমস্ত কিছুটাই লিখে দিয়েছি। যে নেটওয়ার্কিংয়ের প্রয়োগগুলি হলো ইমেল, ফাইল শেয়ারিং, কোর ব্যাংকিং সার্ভিস অর্থাৎ সিবিএস, ডেটা কালেকশন, ই কমার্স, সোশ্যাল নেটওয়ার্কিং, অনলাইন শপিং। এখানেও কোশ্চেনটা আসতে পারে যে নেটওয়ার্কের প্রয়োগগুলি হলো সিবিএস, সম্পদের মিলিত ব্যবহার, তথ্যের সুরক্ষা, বার্তা বা মেসেজ আদান প্রদান। তাহলে এর মধ্যে নেটওয়ার্কিংয়ের প্রয়োগটা কি হবে? না নেটওয়ার্কিংয়ের প্রয়োগ হবে এখানে নেটওয়ার্কিংয়ের প্রয়োগ কি না সিবিএস অর্থাৎ কোর ব্যাংকিং সার্ভিস। যেহেতু এই অপশানটা আছে তাহলে সেহেতু কোর ব্যাংকিং সার্ভিসে হচ্ছে দাগ দিতে হবে বা এই অপশানটাকে হচ্ছে চয়েস করতে হবে। ঠিক আছে, সেই জন্য এই যে নেটওয়ার্কিংয়ের প্রয়োগগুলি হলো, যতগুলো পয়েন্ট এখানে বলে দিয়েছি সমস্ত পয়েন্টগুলি হচ্ছে মুখস্থ করে রেখে দেবে। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উদ্দেশ্য কি। ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উদ্দেশ্য হলো দুপ্রান্তে অবস্থিত দুটি ডিভাইস বা যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করা। ডেটা কমিউনিকেশন সিস্টেমের মূল উদ্দেশ্য হলো দুপ্রান্তে অবস্থিত দুটি ডিভাইস বা যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করা। ঠিক আছে, এরপরের কোশ্চেন হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যমের অংশগুলি লেখো। এই কোশ্চেনটা তোমাদের অনুশীলনীতেও রয়েছে। ডেটা কমিউনিকেশনের মাধ্যমের অংশগুলি হলো ডেটার উৎস মানে ডেটা সোর্স, প্রেরক অর্থাৎ সেন্ডার, ট্রান্সমিশন মাধ্যম অর্থাৎ ট্রান্সমিশন মিডিয়া, গ্রাহক রিসিভার, গন্তব্য ডেস্টিনেশন। নেক্সট কোশ্চেন, কম্পিউটার নেটওয়ার্কের ডেটা কিভাবে প্রেরিত হয়? না কম্পিউটার নেটওয়ার্কের ডেটা বৈদ্যুতিন সংকেত বা ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপে প্রেরিত হয়। ইলেকট্রিক্যাল সিগন্যাল কাকে বলে? সময়ের সাথে সাথে ভোল্টেজের ওঠানামা বা পরিবর্তনকে বৈদ্যুতিন সংকেত বা ইলেকট্রিক্যাল সিগন্যাল বলে। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক্যাল সিগন্যালকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ইলেকট্রিক্যাল সিগন্যালকে 2 ভাগে ভাগ করা যায়, 1 অ্যানালগ সিগন্যাল আর 2 ডিজিটাল সিগন্যাল। নেক্সট কোশ্চেন,
আমরা আমাদের দৈনন্দিন জীবনে কি ধরনের সিগন্যাল ব্যবহার করে থাকি? আমরা আমাদের দৈনন্দিন জীবনে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন, অ্যানালগ সিগন্যাল কেন ব্যবহৃত হয়? অ্যানালগ সিগন্যাল মূলত ভয়েস কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়, যেমন টেলিফোনে কথা বলা। এটা কিন্তু এমসিকিউ ভিত্তিক কিন্তু কোশ্চেনটা আসতে পারে যে অ্যানালগ সিগন্যাল ব্যবহৃত হয়, 4টে পয়েন্ট দিয়ে দিল, এর মধ্যে থেকে ভয়েস কমিউনিকেশন অপশানে অবশ্যই থাকবে, তাহলে ভয়েস কমিউনিকেশন যে অপশানটি থাকবে সেই অপশানটি তোমাদের চুজ করতে হবে। তাহলে ভয়েস কমিউনিকেশন নিশ্চয়ই অপশানে থাকবে, তাহলে ভয়েস কমিউনিকেশনটাকে হচ্ছে চুজ করে নিতে হবে। ঠিক আছে, এই টাইপের একটা কোশ্চেন কিন্তু তোমাদের অনুশীলনীতে রয়েছে। তাহলে অ্যানালগ সিগন্যাল কেন ব্যবহৃত হয়? না, অ্যানালগ সিগন্যাল মূলত ভয়েস কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা কোশ্চেন এবং তার অ্যান্সারকে যদি করে নিতে পারি, তাহলে আমাদের এই 1 নম্বরের কোশ্চেন লিখতে অসুবিধা হবে না, আর এমসিকিউরও অ্যান্সার করতে অসুবিধা হবে না। ঠিক আছে, তাই জন্য আমি এইভাবে একেবারে আলোচনা করে দিয়েছি 1 নম্বরের কোশ্চেনগুলোকে। নেক্সট কোশ্চেন, অ্যানালগ সিগন্যাল কিসের সমন্বয়ে গঠিত হয়? অ্যানালগ সিগন্যাল তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সমন্বয়ে গঠিত। অ্যানালগ সিগন্যালের 3টি বৈশিষ্ট্য লেখো। অ্যানালগ সিগন্যালের 3টি বৈশিষ্ট্য হলো অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর ফেজ। অথবা কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সাধারণত কয়টি বৈশিষ্ট্য দিয়ে পরিমাপ করা যায় ও কী কী? অ্যান্সারটা তোমাদের লিখতে হবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ সাধারণত 3টি বৈশিষ্ট্য দিয়ে পরিমাপ করা যায়, এগুলি হলো অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর ফেজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যামপ্লিটিউডের মাধ্যমে কি করা হয়? অ্যামপ্লিটিউডের মাধ্যমে কোনো সিগন্যালের ক্ষমতা বা তরঙ্গের বিস্তার পরিমাপ করা হয়। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলতে কি বোঝো? প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল বা যতগুলি তরঙ্গ তৈরি করে সেটাই হলো তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। তাহলে প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল বা সংকেত যতগুলি তরঙ্গ তৈরি করে সেটাই হলো তার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। নেক্সট কোশ্চেন, ফেজ কাকে বলে? ওয়েভ উৎপন্ন হওয়ার পর রেফারেন্স ওয়েভের সাপেক্ষে পরীক্ষাধীন ওয়েভ সিগন্যালের আপেক্ষিক অবস্থানই হচ্ছে ফেজ। তাহলে ওয়েভ উৎপন্ন হওয়ার পর রেফারেন্স ওয়েভের সাপেক্ষে পরীক্ষাধীন ওয়েভ সিগন্যালের আপেক্ষিক অবস্থানই হচ্ছে ফেজ। নেক্সট কোশ্চেন, অ্যানালগ সিগন্যালের সুবিধা অসুবিধা লেখো। অ্যানালগ সিগন্যালের সুবিধা হলো ভিডিও অডিও ডেটা প্রেরণের জন্য অ্যানালগ সিগন্যাল খুবই উপযোগী, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যানালগ সিস্টেম পাওয়া যায়। এটাও কিন্তু এমসিকিউ আসতে পারে যে অ্যানালগ সিগন্যালের সুবিধা হলো, ঠিক আছে, চারটে অপশান দিয়ে দিল, তার মধ্যে থেকে এই দুটো অপশান অবশ্যই পড়ে রাখতে হবে। এই দুটো অপশানের মধ্যে হয়তো যে কোনো একটা অপশান থাকবে, অথবা দুটো অপশানও থাকতে পারে। ঠিক আছে, অথবা দুটো অপশানও থাকতে পারে এমসিকিউর ক্ষেত্রে আমি বলছি। তাহলে কি, তাহলে ভিডিও ও অডিও ডেটা প্রেরণের জন্য অ্যানালগ সিগন্যাল খুবই উপযোগী, আর নেক্সট পয়েন্ট, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যানালগ সিগন্যালিং সিস্টেম পাওয়া যায়, তাই জন্য দুটো পয়েন্টই কিন্তু পড়ে রাখতে হবে। তারপর অ্যানালগ সিগন্যালের অসুবিধা হলো বাইরের বা অন্যান্য সিগন্যালের শব্দ এই সিগন্যালকে বিশেষ প্রভাবিত করে। এরকম তোমাদের একটা সত্য মিথ্যাও দিয়ে দিতে পারে যে অ্যানালগ সিগন্যালের অসুবিধা হলো বাইরের বা অন্যান্য সিগন্যালের শব্দ এই সিগন্যালকে বিশেষ প্রভাবিত করে। এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য, যেহেতু এটি অসুবিধা অ্যানালগ সিগন্যালের, তাহলে সত্য অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের সত্য মিথ্যাও আসতে পারে 1 নম্বরের কোশ্চেনে। তারপরে অ্যানালগ সিগন্যাল কাকে বলে? না, অ্যানালগ সিগন্যাল হলো এক ধরনের অবিচ্ছিন্ন সিগন্যাল যা সাইন ওয়েভ দ্বারা প্রকাশিত হয় এবং অবিরাম তরঙ্গরূপে প্রকাশিত হওয়া সিগন্যাল যা একটি যোগাযোগের মাধ্যম দিয়ে প্রভাবিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ডিজিটাল সিগন্যাল কাকে বলে? না, ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল সংকেত হলো একটি তরঙ্গ যা বাইনারি আকারে তথ্য বহন করে। ডিজিটাল সিগন্যাল শুধুমাত্র বাইনারির দুটি অঙ্ক 1 ও 0 সমন্বয়ে গঠিত। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ডিজিটাল সিগন্যাল কেন ব্যবহার করা হয়? এক কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটারের যোগাযোগের জন্য ব্যবহার করা হয় ডিজিটাল সংকেত বা সিগন্যাল। এরপর অথবা দিয়ে যে কোশ্চেনটা দিয়েছি, অর্থাৎ কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, এবং এই কোশ্চেনটা তোমাদের অনুশীলনীতে রয়েছে। ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয় ড্যাশ যোগাযোগের জন্য। ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয় এক কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটারের যোগাযোগের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ডিজিটাল সিগন্যাল কি কি অঙ্কের সমন্বয়ে গঠিত লেখো। ডিজিটাল সিগন্যাল বাইনারির দুটি অঙ্ক 0 ও 1 এর সমন্বয়ে গঠিত। ডিজিটাল সিগন্যালকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ডিজিটাল সিগন্যালকে 2 ভাগে ভাগ করা যায়, 1 কারেন্ট স্টেট এনকোডিং আর 2 স্টেট ট্রানজিশন এনকোডিং। কারেন্ট স্টেট এনকোডিং আর স্টেট
ট্রানজিশন এনকোডিং। নেক্সট কোশ্চেন, কারেন্ট স্টেট এনকোডিং এর ক্ষেত্রে কি দেখে নির্ধারণ করা হয় সেটি 1 হবে না 0 হবে? কারেন্ট স্টেট এনকোডিং এর ক্ষেত্রে প্রতি মুহূর্তে ভোল্টেজের প্রবাহ দেখে নির্ধারণ করা হয়, সেটি 1 হবে না 0 হবে? যেমন 0 ভোল্ট হলে ধরা যেতে পারে এটি বাইনারির 0 এবং 15 ভোল্ট দিয়ে বোঝানো হয় এটি বাইনারির 1। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভালোভাবে করে রাখবে। ঠিক আছে, তারপর স্টেট ট্রানজিশন এনকোডিং এর ক্ষেত্রে কিভাবে ধরা হয় সেটি 1 হবে না 0 হবে? স্টেট ট্রানজিশন এনকোডিং এর ক্ষেত্রে উচ্চ ভোল্টেজ থেকে নিম্নগামী হওয়ার সময়কে যদি ধরা হয় 0 অর্থাৎ 0 হিসেবে ধরা হয়, তবে নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজে ওঠার সময়কে ধরা যেতে পারে বাইনারির 1 হিসাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মডিউলেশন বা এনকোডিং কাকে বলে? না, ডিজিটাল সিগন্যাল যখন ডেটা ট্রান্সমিট করার কাজে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় থাকে মডিউলেশন বা এনকোডিং। উদাহরণস্বরূপ বলা যায় একটি মোডেম সিগন্যালকে ডিজিটাল অবস্থা থেকে অ্যানালগ অবস্থায় মডিউলেশন বা রূপান্তরিত করে। অথবা দিয়ে কোশ্চেনটা তোমাদের এইভাবেও আসতে পারে, যে ডিজিটাল সিগন্যাল যখন ডেটা ট্রান্সমিট করার কাজে ব্যবহার করা হয় তখন তাকে কি বলে? না, ডিজিটাল সিগন্যাল যখন ডেটা ট্রান্সমিট করার কাজে ব্যবহার করা হয় তখন তাকে মডিউলেশন বা এনকোডিং বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কি সিগন্যালকে ডিজিটাল অবস্থা থেকে অ্যানালগ অবস্থায় মডিউলেশন বা রূপান্তরিত করতে পারে? একটি মোডেম সিগন্যালকে ডিজিটাল অবস্থা থেকে অ্যানালগ অবস্থায় মডিউলেশন বা রূপান্তরিত করতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেটওয়ার্কের তথ্য প্রেরণের ধরন কয় প্রকার ও কী কী? এটা তোমাদের অনুশীলনীতে কিন্তু কোশ্চেনটা আছে। নেটওয়ার্কের তথ্য প্রেরণের ধরন 3 প্রকার, যথা সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড আর ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড কি? তথ্য আদান প্রদানের যে পদ্ধতিতে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত একটি কম্পিউটার সর্বদাই প্রেরক হিসেবে তথ্য প্রেরণ করে এবং অন্যটি গ্রাহক হিসেবে সেই তথ্য সর্বদাই গ্রহণ করে, অর্থাৎ তথ্য প্রবাহটি একমুখী হয়, তাকে সিমপ্লেক্স মোড বলে। যেমন কিবোর্ড এবং মনিটরকে সিমপ্লেক্স মোডের উদাহরণ বলা যায়। কিবোর্ড তথ্য প্রেরণ করে আর মনিটর তথ্য গ্রহণ করে। সিমপ্লেক্স মোডে তথ্য প্রবাহটি কী ধরনের হয়? সিমপ্লেক্স মোডে তথ্য প্রবাহটি একমুখী হয়। অথবা কোশ্চেনটা এভাবেও আসতে পারে, সিমপ্লেক্স মোডের কাজ লেখো। সিমপ্লেক্স মোডে কেবলমাত্র একদিকেই তথ্য প্রেরণ করা হয়, অর্থাৎ তথ্য প্রবাহটি একমুখী হয়। সিমপ্লেক্স মোডে কেবলমাত্র একদিকেই তথ্য প্রেরণ করা হয়, অর্থাৎ তথ্য প্রবাহটি একমুখী হয়। নেক্সট কোশ্চেন, সিমপ্লেক্স মোডে তথ্য প্রেরণের জন্য কয়টি লাইন থাকে? সিমপ্লেক্স মোডে তথ্য প্রেরণের জন্য একটি লাইন থাকে। ঠিক আছে, এর পরের কোশ্চেন, সিমপ্লেক্স মোডের উদাহরণ দাও। কিবোর্ড এবং মনিটরকে সিমপ্লেক্স মোডের উদাহরণ বলা যেতে পারে। কিবোর্ড সর্বদাই তথ্য প্রেরণ করে, মনিটর সেই তথ্য গ্রহণ করে আউটপুট হিসেবে দেখায়। রেডিও টিভিতে সম্প্রচার এক প্রকার সিমপ্লেক্স মোডের উদাহরণ। এখানে আমি এতগুলো উদাহরণ দিয়ে দিয়েছি কারণ না সিমপ্লেক্স মোডের উদাহরণ দেওয়া বলে তোমাদের এমসিকিউতে কোশ্চেন আসতে পারে। দিয়ে 4টে অপশান দিয়ে দিল, তার মধ্যে থেকে যে অপশানটা ঠিক সেই অপশানটাকে বেছে নিতে হবে। সেই জন্য সবকটি উদাহরণই পড়ে রাখা দরকার। সেই জন্য আমি এতগুলো উদাহরণ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এর পরের কোশ্চেন হাফ ডুপ্লেক্স মোড কাকে বলে? না, তথ্য আদান প্রদানের যে পদ্ধতিতে যে কোনো কম্পিউটার যে কোনো দিক থেকে ডেটা পাঠাতে পারে, অর্থাৎ তথ্য প্রেরণের উভয় দিকই হতে পারে, তবে একই সময় নয়, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে। যেমন ওয়াকি টকিসের মাধ্যমে কথোপকথন পদ্ধতি এক প্রকার হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। নেক্সট কোশ্চেন, হাফ ডুপ্লেক্স মোডে তথ্য প্রবাহটি কী ধরনের হয়? হাফ ডুপ্লেক্স মোডে তথ্য প্রবাহটি উভয় দিকই হতে পারে কিন্তু একই সময় নয়। একটি ডিভাইস যখন তথ্য প্রেরণ করে অন্য ডিভাইসটি সেই তথ্যকে গ্রহণ করে, আবার গ্রাহকটি যখন তথ্য প্রেরণ করে তখন প্রেরক সেই তথ্য গ্রহণ করে। এই কোশ্চেনটা তোমাদের যদি এমসিকিউতে আসে যে হাফ ডুপ্লেক্স মোডে তথ্য প্রবাহটি কী ধরনের হয়, অবশ্যই কিন্তু এই অপশানটা দেখে অ্যান্সারটা দেবে যে হাফ ডুপ্লেক্স মোডে তথ্য প্রবাহটি উভয় দিকই হতে পারে কিন্তু একই সময় নয়। উভয় দিকই হবে কিন্তু একই সময় হতে পারবে না। ঠিক আছে, এটা হলো হাফ ডুপ্লেক্স মোডে তথ্য প্রবাহ হওয়ার ধরন। ঠিক আছে, হাফ ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণের জন্য কয়টি লাইন থাকে? হাফ ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণের জন্য একটি মাত্র লাইন থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ দাও। হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হলো ওয়াকি টকির মাধ্যমে কথোপকথন পদ্ধতি। নেক্সট কোশ্চেন, ফুল ডুপ্লেক্স মোড কাকে বলে? তথ্য আদান প্রদানের যে পদ্ধতিতে একই সময় উভয় দিকেই ডেটা প্রবাহিত হতে পারে, অর্থাৎ নেটওয়ার্কের উভয় ডিভাইসই তথ্য প্রেরণ এবং গ্রহণ একই সঙ্গে সম্ভব হয়, তাকে ফুল ডুপ্লেক্স মোড বলে। তাহলে ফুল ডুপ্লেক্স মোডে তথ্য আদান প্রদান উভয় দিকই হয় এবং একই সঙ্গে হয়ে থাকে। ঠিক আছে, ফুল ডুপ্লেক্স মোডের সংজ্ঞা থেকে বুঝতে পারলে, যেমন কি টেলিফোন লাইন যেখানে কথা বলা ও শোনা একই সাথে সম্ভব।
ফুল ডুপ্লেক্স মোডে কিভাবে ডেটা প্রবাহিত হয়? ফুল ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণ একই সময় উভয় দিকেই হতে পারে। ফুল ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণ একই সময় হয় আর উভয় দিকেই হতে পারে। তাহলে হাফ ডুপ্লেক্স মোডে যেমন উভয় দিকেই তথ্য প্রেরিত হয় কিন্তু একই সময় হয় না, কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণ একই সময় হয় এবং উভয় দিকেই হতে পারে। ফুল ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণের জন্য কয়টি লাইন থাকে? ফুল ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণের জন্য দুটি পৃথক লাইন থাকে। ফুল ডুপ্লেক্স মোডে তথ্য প্রেরণের জন্য দুটি পৃথক লাইন থাকে, একটি তথ্য প্রেরণের জন্য, অন্যটি তথ্য গ্রহণের জন্য। একটি তথ্য প্রেরণের জন্য আর অন্যটি তথ্য গ্রহণের জন্য। ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ দাও। ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ হলো টেলিফোন লাইন যেখানে কথা বলা ও শোনা একই সাথে সম্ভব। ঠিক আছে, তাহলে আজকেই 38টা 1 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো, যার মধ্যে থেকে এইভাবেই অ্যান্সারগুলো করে দেওয়া রয়েছে কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো, যেটা তোমাদের এমসিকিউতেও কাজে লাগবে আর শর্ট টাইপ অ্যান্সারের ক্ষেত্রেও কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আজকে 38টা কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া হলো। এর পরবর্তী ভিডিওতে আরও এইভাবে মানে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে, এবং কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো এই ধরনেরভাবেই প্রকাশ করা হবে, যাতে তোমাদের এমসিকিউতেও সুবিধা হয় আর শর্ট টাইপ অ্যান্সারের ক্ষেত্রেও সুবিধে হয়। ঠিক আছে, আর আর একটা কথা বলে রাখি, কোশ্চেন আর যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তার অ্যান্সার দিয়ে দেবো। আর একটা কথা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।